আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি আমার ম্যাথমেটিক্স ক্লাসে। তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিভাগীয় প্রধান ইলেকট্রিক্যাল টেকনোলজি, নরসিংদী ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপর আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, জরুরি প্রয়োজনে আমার এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আজকে আমি যে সাবজেক্টটা শুরু করতে যাচ্ছি, সাবজেক্টের নাম হচ্ছে ম্যাথমেটিক্স 1। এর সাবজেক্ট কোড 25911, মোট মার্ক 200 মার্ক। এর মধ্যে ফাইনাল পরীক্ষা হয় 90 মার্কের প্রশ্ন হবে। তো এই সাবজেক্টটা এখন কেন শুরু করতেছি, যে অনেক ছাত্র অনেক জায়গায় এখনো ক্লাস শুরু হয় নাই। তো আসলে আমার এই পড়ানোর উদ্দেশ্য কিন্তু অনেক কিছুই আছে। এর মধ্যে আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমি যদি আমার দ্বারা একটা জিনিস কোনো ছাত্র শিখতে পারলো বা কারো উপকারে আসলো, এটা কিন্তু আমার সদগায়ে জারিয়া হিসাবে আমার হিসাবে থেকে যাবে। তো সেই জায়গা থেকে আমার এই অনুপ্রেরণা থেকে আমি এগুলো করা। তো এখন দেখেন যে আমি যে সাবজেক্টটা পড়াচ্ছি, এখন যে সাবজেক্টটার এটা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। এখানে ম্যাথমেটিক্স 1 যে সাবজেক্টটা আছে, নতুন যারা আছো তোমরা হয়তো অনেকেই জানো না যে এখানে আসলে 4 ক্রেডিটের একটা ব্যাপার থাকে, যে আমাদের ম্যাথমেটিক্সটা হচ্ছে 4 ক্রেডিটের। যে সকল সাবজেক্টগুলো 4 ক্রেডিটের হয় সেই সকল সাবজেক্টগুলোর মার্ক হয় 200 মার্ক টোটাল। এর মধ্যে ফাইনাল এক্সাম হয় 90 মার্কের জন্য। আর বাকি মার্কগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষা, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, মিড টার্ম, রেগুলার অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট, এই সমস্ত ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করে ওই মার্কগুলো দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, এই সাবজেক্টটা যদি আমরা শুরু করতে চাই, এই অধ্যায়টার নাম হচ্ছে প্রথম অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে নির্ণায়ক। তো এর দ্বারা আমরা যা যা শিখবো, কিভাবে সহজ পদ্ধতিতে নির্ণায়ক সমাধান করা যায় আমরা শিখবো। আচ্ছা, এই অধ্যায়ের কিছু বেসিক আলোচনা করে আমরা অঙ্কেতে চলে যাব। আমার যারা ক্লাস করে থাকো সবাই জানো যে আসলে বেসিক ব্যাপারটা যখন তোমার ক্লিয়ার হবে তখন তুমি অঙ্ক নিজে নিজেই করতে পারবে। তো এখন দেখো, নির্ণায়ক কাকে বলে আমরা যদি একটু দেখতে চাই, যে কতগুলো রাশি বা পদকে দুটি খাড়া রেখার বন্ধনীর মাধ্যমে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম ও সারিতে বর্গাকৃত উপায়ে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে নির্ণায়ক বলা হয়। অথবা কোনো নির্ণায়কের সারি বা কলাম সংখ্যাই হবে ক্রমের মান, অর্থাৎ নির্ণায়কের সারি বা কলাম সংখ্যাকে তার ক্রম বলে। যে পদ বা রাশি নির্ণায়ক গঠিত হয় তাকে এর উপাদান বলে। আচ্ছা, যাই হোক, আমি যদি আমার ভাষায় একটু বলি, যে নির্ণায়কে অংশগ্রহণ করছে, নির্ণায়ক যেগুলো নিয়ে গঠিত এদেরকে বলা হয় এর উপাদান। তো নির্ণায়ক কাকে বলা হয় আমি যদি আরেকটু সংক্ষিপ্তভাবে বলি, যে কতগুলো রাশি বা পদকে দুটি খাড়া রেখার বন্ধনীর মাধ্যমে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম ও সমান সংখ্যক সারিতে বর্গাকৃত উপায়ে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে নির্ণায়ক বলা হয়। এটা অতি সংক্ষিপ্তের মধ্যে আসে যে নির্ণায়ক কাকে বলে, তাহলে এখান থেকে এটুকু দেওয়া যাবে এবং উদাহরণ একটা দিয়ে দিবেন যে নির্ণায়কে কি হবে, সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কি হবে, কলাম হবে। আশা করি নির্ণায়ক কাকে বলে এটুকু বুঝতে পারছেন। আচ্ছা, নির্ণায়ক অধ্যায়ের মধ্যে অতি পরিচিত দুইটা শব্দ হচ্ছে অনুরাশি এবং সহগুণকের সংজ্ঞা। তাহলে অনুরাশি কাকে বলে এটা আমরা শিখবো, তারপরে সহগুণক কি জিনিস সেটা আমরা দেখবো। তাহলে অনুরাশিটা হচ্ছে নির্ণায়কের কোনো একটি উপাদানের কলাম বা সারি উপাদানগুলো বাদ দিলে বাকি উপাদান দ্বারা গঠিত নির্ণায়ক পাওয়া যায়, তাকে ওই উপাদানের অনুরাশি বলা হয়। তাকে ওই উপাদানের অনুরাশি বলা হয়। আবার একটু বোঝানোর চেষ্টা করি, নির্ণায়কের কোনো একটি উপাদানের কলাম ও সারি উপাদানগুলো বাদ দিলে বাকি উপাদান দ্বারা গঠিত যে নির্ণায়ক পাওয়া যায় তাকে উপাদানের অনুরাশি বলা হয়।
আচ্ছা, তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, যদি আমাকে বলা হয় A1 এর অনুরাশি বার করতে হবে, তাহলে আমি আবার একটু বলে নিই। এটা হচ্ছে এইভাবে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে সারি, আর এইভাবে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কলাম। আচ্ছা, তাহলে তাহলে এখানে যে ব্যাপারটা দেওয়া আছে, যখন আমাদের A1 এর অনুরাশি বার করতে বলবে তখন আমাদের কি হবে, এই সারি আর এই কলাম এগুলো বাদ থাকবে। তাহলে কি এইটুকু থাকবে, এই যে এখানে বি সি, B2, C2, B3, C3 এইটা থাকবে। একইভাবে যদি C1 এর অনুরাশি বার করতে বলে, তাহলে এই কলাম আর এই সারি বাদ, তাহলে থাকবে কোনটুকু, এইটুকু থাকবে, এই যে এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে হিসাব করার নিয়মটা আমি একটু বলে দেই, যে হিসাবটা হবে কি আর গুণ হবে, অর্থাৎ এই B2 C2 এর সাথে আবার B3 C2 এর সাথে গুণ হবে। এই যে আপনারা যদি একটু দেখেন, তাহলে B2 C3 আর মাঝখানে সূত্রের একটা মাইনাস হবে, ঠিক আছে? তাহলে B2 C3 মাঝখানে সূত্রের মাইনাস B3 C2 হবে। একইভাবে এটা এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে। তাহলে অনুরাশি ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। এটি অতি সংক্ষিপ্তের মধ্যে আসে, এগুলো খুব সহজ ব্যাপার, বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে যে নাম্বার অনুযায়ী দেওয়া আছে, যেমন 1 1, অর্থাৎ 1 নাম্বার কলাম 1 নাম্বার সারির অনুরাশির কথা বলা হলে, তাহলে 1 নাম্বার কলাম 1 নাম্বার সারি ওইগুলো বাদ দিয়ে বাকি যেটুকু থাকবে ওইটুকু নিয়ে আমরা হিসাব করব। আশা করি অনুরাশি ব্যাপারটাও বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আসি আমরা যে সহগুণক ব্যাপারটা কি, বা কাকে সহগুণক বলা হয়। একটা নির্ণায়ককে বিস্তৃত করলে কোন একটা উপাদানের সহগুণককে সহগুণক বলা হয়। সহগকে সহগুণক বলা হয়। আবার বলি, যে একটা নির্ণায়ককে বিস্তৃতি করলে কোন উপাদানের সহগকে এর সহগুণক বলা হয়। অন্যভাবে বলা যায় যে কোনো একটা উপাদানের অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে একে উক্ত উপাদানের সহগুণক বলা হয়। আচ্ছা, তাহলে আমি আর একটু একটু যদি একটু বিস্তারিত বলতে চাই, অর্থাৎ সহগুণক নির্ণয় করার সময় আমাদের এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। যথাযোগ্য স্থানের চিহ্নটি হবে -1, পাওয়ার হবে r প্লাস সি। তাহলে এখানে আর মানে কি, আর মানে হচ্ছে রো, রো মানে হচ্ছে সারি, ঠিক আছে, আর সি মানে হচ্ছে কলাম। তাহলে সি দ্বারা হচ্ছে কলাম সংখ্যা বোঝাবে, আর মানে হচ্ছে কি সারির সংখ্যা বোঝাবে। তারপর নিচে একটা উদাহরণ দেওয়া আছে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি একটু বলে দিই, যে আমাদের এই যে নির্ণায়ক সমাধান করার জন্য দেখেন, যে প্রথম যে রাশিটা থাকে এটার আগে নিতে হবে প্লাস, যখন আমরা বি হিসাব করব তার আগে নিতে হবে মাইনাস, পরেরটা আবার প্লাস, এরপরে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এই যে দেখেন এখানে একটু দেওয়া আছে, অর্থাৎ প্রথমটা আমরা হিসাব করি সময় নিব প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস। এই হিসাবটা আমাদের লাগবে। আচ্ছা, যদি এমন একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বলা হয় যে A1 এর সহগুণক বার করো, তাহলে A1 কোনটা, এই যে এটা, তাহলে এই কলাম আর এই সারি কি বাদ দিতে হবে, থাকবে কোনটুকু, এই যে এখানে যেটুকু আছে এইটুকু। এই যে দেখেন এখানে এইটুকু আছে। যদি বলে B3 মানে এটা, তাহলে আপনারা দেখেন B3 আগে কি আছে, মাইনাস চিহ্ন আছে, এই জন্য সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, আর এই সারি আর এই কলামটা কি করতে হবে, বাদ দিতে হবে, যেটা আছে এটা লিখতে হবে। আশা করি সহগুণকটাও বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দেখব। তাহলে আমাদের দেখা শুরু করি। যে প্রথমে দেখেন একটা অঙ্ক দেওয়া আছে, যে 2 -1 1 1 2 -2 3 -3 -5, এই নির্ণায়কের -2 উপাদানের অনুরাশি ও সহগুণক বের করতে হবে। এই অঙ্কটা আসছে আমাদের 13তে আসছে। আচ্ছা, যাই হোক, মানে একটাই অঙ্ক পারলে আপনি যে কোনো অঙ্কই পারবেন। তাহলে দেখেন এখানে -2 উপাদানের অনুরাশি বার করতে হবে। -2 কোনটা আছে বলেন, এই যে এখানে -2 আছে, অর্থাৎ এখানে -2 থাকলে এই কলাম আর এই সারি বাদ যাবে, থাকবে কি উপরের টুকু, এই যে 2 -1 3 -3 থাকবে। তাহলে এটা আরই গুণ হবে, আমি বলছিলাম এটা এটার সাথে গুণ হবে, এটা এটার সাথে গুণ হবে। তাহলে দেখেন 3 দুগুণে কত, 6,
পরে 3 কে 3 -3, কিন্তু এর সূত্রে একটা মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে প্লাস, এই জন্য সমান সমান 3। এটা হচ্ছে অনুরাশি বার করছি। যদি সহগুণক বার করতে বলে তাহলে একইভাবে আমরা কি করব, সহগুণক বার করব। তবে সহগুণক বার করার জন্য আমি যে ব্যাপারটা বললাম যে প্রথম একটা প্লাস হলে পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, এভাবে এখানে একটা মাইনাস দিয়ে তারপর অঙ্কটা সমাধান করতে হবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এখানে আরেকটা অঙ্ক নিলাম যে B3 সহগুণক আমাদের বের করতে হবে। B3 কোনটা আছে, এই যে এটা আছে B3। তাহলে এই কলাম আর এই সারি বাদ দিলে তাহলে A1 C1 থাকে, A2 C2 থাকে, আর গুণ করে দেন। একইভাবে এই যে এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে অনুরাশির অঙ্ক। তাহলে কি করতে হবে, যে B3 এর অনুরাশি বার করতে হবে। B3 মানে কোনটা, এটা। তাহলে এই কলাম আর এই সারি আমাদের বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, যদি আমরা সারি এই B3 এর সারি এবং কলাম বাদ দেই তাহলে কি হবে, যে A1 C1 থাকবে, A2 C2 থাকবে। তাহলে আমরা এইভাবে রেখে দিতে পারবো, আর গুণ করলে এটা হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম। এই অঙ্কটা করার আগে আমি একটা কথা বলে নিই, যে আরেকটা প্রশ্ন আছে যে নির্ণায়কের মান কখন শূন্য হবে। আমি বলে নিচ্ছি যে যখন দুইটা কলামের মান শূন্য হয়, না দুইটা কলামের মান যখন সমান হয় তখন এর মান শূন্য হয়, অথবা দুইটা সারির মান যখন শূন্য হয় তখন এর মান শূন্য হয়। তাহলে অনেকে সারি কলামটা একটু চিনে না, আমি একটু বলে দিচ্ছি যে এটাকে বলা হয়, এভাবে যেটা আছে এটা সারি বলা হয়, আর এভাবে যেটা আছে এটা বলা হয় কলাম। তাহলে এই যে দেখেন এখানে যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা থেকে এই মাঝখান থেকে যদি আমি 2 কমন নিই, ঠিক আছে, তাহলে 2 কমন নিলে দেখেন যে এখানে 2 কমন নেওয়া মানে 2 দিয়ে শব্দের ভাগ করা। 2 এর যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে কত 1, 3 এর 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে কত 3, আবার 8 এর যদি 2 দ্বারা ভাগ করি হয়ে যাবে 4। তাহলে দেখেন এই কলামের সাথে এই কলামটা কি হচ্ছে, মিলে গেছে। তাহলে যখন মিলে যাবে তখন আমরা বলতে পারি কি শূন্য, আর 2 এর সাথে যদি শূন্য গুণ করি তাহলে শূন্য হবে। এই যে আমি লিখে দিচ্ছি এখানে C1 সমান সমান C2, অর্থাৎ 1 নম্বর কলাম আর 1 নম্বর 2 নম্বর কলামের মান সমান, এজন্য এটার মান কত হবে, শূন্য হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। একইভাবে এই নিয়মের আরেকটা অঙ্ক আমি এখানে দেখাইছি, এটাও 2018 সালে আসছে পরীক্ষাতে। তাহলে এখানে দেওয়া আছে 1 2 3 4, তারপরে এইভাবে দেওয়া আছে। তো এখন আমি এখানে আরেকটু কথা সংযোজন করি, যে এই অঙ্কগুলা কিন্তু যদি আপনি এভাবে করেন যে আমি এটাকে রাখলাম এই কলাম আর এই সারি বাদ দিয়ে হিসাব করবো এটা এটার সাথে এটা এটার সাথে গুণ করে, এভাবে করলেও হবে। তো ওইভাবে অঙ্কটা যদি করতে চান অঙ্কটা একটু বড় হয়ে যাবে, যেহেতু অঙ্কগুলো অতি সংক্ষিপ্তের মধ্যে আসবে, এই কারণে যত শর্টকাট ভাবে করা যায় ততই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। তাহলে এখন দেখেন আমরা এই দ্বিতীয় কলাম থেকে যদি আমরা 2 কমন নেই, তার মানে 2 দ্বারা এইসব, যদি আমরা এখান থেকে এই যে দ্বিতীয় সারি থেকে 2 কলম নেই, 2 কমন নিলে কি হয়, 2 দ্বারা এটার ভাগ করলে 1 হয়ে যাবে, এটার 2 দ্বারা ভাগ করলে 2 হবে, এটারে 3 হবে। যে দেখেন, অর্থাৎ এই যে রো মানে সারি, এই সারি 1 নম্বর সারির আর 2 নম্বর সারি কি মিলে গেছে। তাহলে মিলে দিলে কি হবে, শূন্য হবে। আর 2 এর সাথে শূন্য গুণ করলে কি হবে, এই শূন্য হয়ে যাবে। আচ্ছা, আশা করি এই অঙ্কটাও বুঝতে পারছেন। পরবর্তী অঙ্কতে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন আরেকটা অঙ্ক নিয়ে আসলাম, 1 2 3 1 2 4 1 2 5 এর মান নির্ণয় করতে হচ্ছে। এটা 2022 সালে আসছে। এটা একইভাবে আমরা যে অঙ্কগুলো করলাম, যে মান নির্ণয়ের অঙ্কগুলা, দেখেন এখানে লিখে দেওয়া হয়েছে যেহেতু দুটি কলামের সমানুপাতিক এর মান শূন্য হয়, অর্থাৎ দেখেন এই যে আমাদের 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম এর মান কি সমান, এজন্য আমরা কি লিখতে পারি, সমান সমান শূন্য। ঠিক আছে, এই যে C1 সমান সমান C2 লিখে। আচ্ছা, তারপরে একটা যে অঙ্ক দেওয়া আছে এর মান হচ্ছে, দেখেন একটা ওমেগা দিয়ে দেওয়া আছে কাল্পনিক ঘনমূল। আপনারা জানেন যে ম্যাথমেটিক্সে আমাদের ম্যাথমেটিক্স 1 এর মধ্যে একটা অধ্যায় আছে
যেটার নাম কাল্পনিক ঘনমূল। তো কাল্পনিক ঘনমূলের যে অধ্যায়টা সেই অধ্যায় থেকে অঙ্কটা নিয়ে আসা হয়েছে। আচ্ছা একটু কথা বলি। আচ্ছা আন্তরিকভাবে দুঃখিত, ছাত্ররা একটা বিষয় নিয়ে কথা বলতেছিল, আমি এটা একটু বলে দিয়ে আসছি যেন ওরা কথা না বলে। তাহলে আমি যেটা বলতেছিলাম যে কাল্পনিক ঘনমূলের যে একটা অধ্যায়, সেটা একটা অধ্যায় আছে, সেখান থেকে আসলে আমরা এখানে নিয়ে আসছে। তারপর আমি একটু বলে দেই, ওমেগা কিউবের মান হচ্ছে 1, ঠিক আছে। আর আরেকটা সূত্র আছে যে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান সমান 0। তাহলে দেখো যে এখানে যে মানগুলো দেওয়া আছে, আমরা যদি এই যে দেখো এখানে লিখে দিছি সি অন প্রাইম, অর্থাৎ 1 নম্বর কলাম 2 নম্বর কলাম 3 নম্বর কলাম যদি যোগ করি, এই যে দেখেন 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা যদি আমরা যোগ করি তাহলে কি হয় 1 প্লাস ওমেগা স্কয়ার। একইভাবে 1 প্লাস ওমেগা স্কয়ার। বাকি এই যে এখানে যে মানগুলো আছে এগুলো আমরা এখানে লিখে দিব। আচ্ছা তাহলে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ারের মান কত আমি বললাম 0। তাহলে এই টোটাল এটার মানও 0, এটা কেন 0, এখানে 0 আমরা বসাবো, ঠিক আছে। তো এখন যখন আমরা 0 কমন নিব, এটা গুণ করব, এটা গুণ করব, তাহলে আলটিমেট 0 এর সাথে কোনো কিছু গুণ করলে এটা কি হয়, 0ই হয়ে যায়। আচ্ছা তারপরে আরেকটা অঙ্ক নিয়ে আসলাম। আচ্ছা এখানে এটা 2019 সালে আসছে। তো এখানে বললো বিস্তার না করে মানে হচ্ছে যে আমরা কমন নেওয়ার কথাটা বোঝানোর চেষ্টা করছি। যদি আমরা বিস্তার করে মানে হচ্ছে এটা কমন নিয়ে এটা আর গুণ করে, এটা কমন নিয়ে এটা আর গুণ করে, এটা কমন নিয়ে এটা আর গুণ করে। তো দেখেন আমরা যদি এখানে এই কাজটা করি যে 2 নম্বর কলাম থেকে 1 নম্বর কলাম যদি আমরা বিয়োগ করি, দেখেন 2 নম্বর কলাম কোনটা, এটা, তাই না। এই কলাম থেকে যদি আমরা এই কলামটা বিয়োগ করি তাহলে দেখেন এখানে চলে আসবে কত, এই মানগুলো চলে আসবে। আবার 3 নম্বর কলাম থেকে যদি 2 নম্বর কলাম বিয়োগ করি তাহলে এই যে 1 চলে আসবে। তাহলে এবার সহজ হিসাব যে দুইটা কলামের মান কি সমান হয়েছে, অর্থাৎ C2 এর মান আর C3 এর মান কি সমান হয়েছে। তাহলে আমরা লিখে দিতে পারি যে এটার মান কত, 0, ঠিক আছে না স্যার। তাহলে একইভাবে এটার কথাও বললাম, একই অঙ্ক আমরা কয়েকবার করাইতেছি। আচ্ছা এবার একটু একটু বড় অঙ্কের মধ্যে আসলাম, এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত প্রশ্ন। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলে রাখি, এই অধ্যায় থেকে আমাদের একটা রচনামূলক প্রশ্ন, একটা সংক্ষিপ্ত, একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রায় সময় পরীক্ষায় আসে। অর্থাৎ 13 মার্কের মতো প্রশ্ন ফাইনাল পরীক্ষায় এখান থেকে হয়। এই জন্য আমাদেরকে এই অধ্যায়টার উপর বিশেষ নজর রাখতে হবে, গুরুত্ব আরোপ করতে হবে। তো খুবই সহজ একটা অধ্যায়, এটা আমরা প্র্যাকটিস করলেই পারবো। আচ্ছা এই অঙ্কটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে একটা প্রমাণ, যে আমাদের এইটুকু দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে এইটুকু। এরা কারিগরি শিক্ষা বোর্ডে 17 এবং 19 আসছে। আচ্ছা তাহলে এই প্রমাণটা করার জন্য আমরা যদি সমাধান শুরু করি, আমরা প্রথমে কি করি, একটু বাম পক্ষ ধরে নিব। তাহলে বাম পক্ষ ধরলাম, অথবা লেফট হ্যান্ড সাইড ধরলাম। এটা যদি রাইট হ্যান্ড সাইড ধরি, তাহলে লেফট হ্যান্ড সাইড যদি আমরা ধরে নিই, এখানে যে মানটা আছে এটা আমরা লিখবো। এখন তারপরে দেখেন আমি এখানে লিখছি যে এই যে সারি, 1 নাম্বার সারিটা কিভাবে লিখলাম, 1 নাম্বার সারিটা লিখলাম 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করে, দেখেন যে 1 এর থেকে যদি 1 বিয়োগ করি কি হবে, 0 হবে। এন আছে a, এন আছে b, তাহলে a - b হবে a স্কয়ার, আর নিচে আছে কি b স্কয়ার হবে। একইভাবে এই যে দেখেন r2 - r3, মানে এই যে এখান থেকে এই r3 এটার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে দেখেন কি হবে, এখানে আছে কত 1, তাহলে 1 এর থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে উপরে আছে b, নিচে আছে 2, তাহলে b - c, তাহলে b স্কয়ার - c স্কয়ার, আর নিচে আছে কি c স্কয়ার, এই 7। তো তারপরে দেখেন যখন আমরা আড়াআড়ি গুণ করব, যখন এইটা 0টা নিব, তাহলে এই কলাম এই সারি বাদ থাকবে কোনটুকু শুধু, তাহলে যখন আমরা 1 নিয়ে হিসাব করব তাহলে এই কলাম আর এই সারি কি বাদ থাকবে কোনটুকু, শুধু একটু উপরে এই যে দেখেন a - b, a স্কয়ার - b স্কয়ার, b স্কয়ার - c স্কয়ার, আর b - c এখানে থাকবে।
আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা সবাই জানি, যারা কোন রকম এসএসসি পাস করছে তারাও এই কথা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a প্লাস b। আবার b স্কয়ার মাইনাস c স্কয়ার, ওই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রই কিন্তু করছে এখানে b মাইনাস c b প্লাস c। এখন আমরা কমন নিব, কিভাবে কমন নিব দেখেন, এখানে a মাইনাস b আছে, এখানে a মাইনাস b আছে, তাহলে প্রথম সারি থেকে আমরা নিব a মাইনাস, দ্বিতীয় সারি দেখেন b মাইনাস c আছে, এখানেও b মাইনাস c আছে, তাহলে দ্বিতীয় সারি থেকে কমন নিব b মাইনাস c। তাহলে এখানে থাকবে কি 1, এখানে 1, তাহলে 1 a প্লাস b ইনটু নিচে হবে কি b প্লাস, এই যে b প্লাস c। এখন আগেও আমি বলছি যে এখন এই অবস্থা আসার পরে কি হবে, আর আর গুণ করতে হবে, এটা এটার সাথে, এটা এটার সাথে গুণ করতে হবে। তাহলে দেখেন b প্লাস c সূত্র অনুযায়ী কি মাঝখানে একটা মাইনাস দিবেন, উপরে আছে কি a প্লাস b, a প্লাস b লিখা, পরে এই মাইনাস চিহ্ন দ্বারা এটার কি করতে হবে, গুণ করতে হবে, যে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস। এখন দেখেন এ বি আর এ বি কাটা, থাকবে কি সি মাইনাস এ, তাহলে এখানে সি মাইনাস এ। দেখেন আমাদের ডান পক্ষ যেটা ছিল যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটার সাথে এটা মিলে গেছে, তাহলে এটা আমাদের ডান পক্ষ। তাহলে আমরা সুতরাং লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন। আর বুঝতে না পারলে, একবার বুঝতে না পারলে ভিডিওটা আবার দেখবেন। আমরা পরবর্তী আরেকটা অঙ্কতে যাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটা আমাদের কারিগরি শিক্ষা বোর্ডে 18-তে আসছে। হ্যাঁ, তারপরে আবারও আসছিল, যদিও আমি ওইটা দেওয়া হয় না, এবং 2022-20 সালে মনে হয় অঙ্কটা আসছিল। তো দেখেন এই অঙ্কগুলা কিভাবে আসছে মূলত। অঙ্কর চেহারা, অঙ্কর এখানে যে ইয়াগুলো চিহ্নগুলো দেওয়া আছে, এই চিহ্নগুলো কিন্তু পরিবর্তনশীল। ABC জায়গার মধ্যে যে PQR থাকতে পারে, অথবা PQ জায়গার মধ্যে XYZ থাকতে পারে। এগুলো দেখে কোনো ছাত্রছাত্রী বিভ্রান্তি হওয়ার কোনো দরকার নেই। যে কোনো চিহ্নই থাকুক না কেন, আমরা এই চিহ্নগুলো যেটা দেওয়া থাকে একইভাবে আমরা একই নিয়মে খালি করতে থাকবো, দেখবো যে অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে আমি অঙ্কটা সমাধান শুরু করি। তাহলে এইটুকু আমরা ধরে বাম পক্ষ, তাহলে বাম পক্ষ ধরে দেখেন এখানে এ বি সি আছে, সব জায়গার মধ্যে এ বি সি আছে, সব জায়গার মধ্যে কি এ বি সি আছে। তো আমরা যদি এ বি সি কমন নেই সবগুলো থেকে, তাহলে এখানে কি হয়ে যাবে, 1, এখানে 1, এখানে 1 হয়ে যাবে। তো তারপরে দেখেন যেগুলো, এগুলো 1 হয়ে যাবে, আর এগুলো যেগুলো স্কোয়ার ছিল এগুলো একটা এ হয়ে যাবে, একটা বি হইব, যেটা কিউব ছিল এটা স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা কি করব, যে C1 থেকে কলাম 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করব। 1 নম্বর কলাম থেকে যদি আমরা 2 নম্বর কলাম বিয়োগ করি, দেখেন 1 মাইনাস 1 তাহলে 0 হয়ে যাবে, নিচে হবে কি a মাইনাস b। একইভাবে এই যে 1 মাইনাস 1 0, নিচে হবে কি b মাইনাস c। আর এখানে 1, আর যেগুলো আছে এগুলো এভাবে রেখে দিই। আর এখানে 2 নম্বর কলামটা কিভাবে লিখবো, c2 মাইনাস c3, অর্থাৎ 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম আমরা বিয়োগ করে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার, আর c স্কয়ার থাকবে। তাহলে আমরা কি এখন সূত্র ফেলাবো, তাই না? এর আগের মতো এখানে যে আমরা এই 1 যদি নিয়ে হিসাব করি, তাহলে এডি নিয়ে হিসাব করলে তো 0 হয়ে যায়, এজন্য এগুলো বাদ, এজন্য 1 নিয়ে হিসাব করতে হবে। 1 নিয়ে যখন হিসাব করবো, এই সারি আর এই কলাম কি বাদ থাকবে, কোনটুকু, এই অংশটুকু থাকবে। তো এই অংশের জন্য আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলাবো, তাই না? এখান থেকে আবার কমন নিব a মাইনাস b, এখানে আছে a মাইনাস b, এখানে b মাইনাস c, এখানে আছে b মাইনাস c, কমন নিলাম। তো এখানে 1, এখানে 1 থাকবে। এরপরে আমি বলছিলাম কি এটা এটার সাথে, এটা এটার সাথে আর আর গুণ করতে হবে, আর আর গুণ করে দিলাম। তারপরে এই যে এখানে দেখেন এখানে মাইনাস বি আছে, এখানে প্লাস বি আছে, তাহলে এটা এটা কাটা যাবে, থাকবে কি সি মাইনাস এ। অর্থাৎ আগের যে অঙ্কটা করলাম এই অঙ্কটা প্রায় সেম। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমি একসাথে সকল অঙ্কগুলো করে দিচ্ছি না, আজকের মতো হয়তো ক্লাসটা লং হয়ে যাচ্ছে। আমরা আপনাদের রেসপন্স অনুযায়ী আগামী ক্লাসগুলো আবার ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত এদের আর কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, আমরা আগামী ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আর এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আখিরাতের জন্য আমাদেরকে সর্বদাই প্রস্তুত থাকতে হবে।
আমরা দিনদার এবং মানবিক ইঞ্জিনিয়ার হব ইনশাআল্লাহ।